মাদ্রাসায় লেখাপড়া করেছেন, ঘর থেকে বের করে দেওয়া হয়েছে, সেটাকে আপনি জিদ হিসেবে নিয়েছেন। পৃথিবীর 13টা দেশের লোক আমার কোম্পানিতে কাজ করে, যেহেতু শেখ আমাকে গার্ড দিয়ে রাখতো, ওই জন্য আমি ওই কোম্পানিটাতে লস খাই। 2,60,000 রিয়াল 2011 সালে। আপনারা জানেন যে আমাদের এই যে ফাউন্ডেশন, নিজের বলার মতো একটা গল্প, আমরা গত প্রায় 8.5 বছর ধরে আমরা প্রশিক্ষণ দিয়ে যাচ্ছি অনলাইনে। আমাদের সারা বাংলাদেশে 64 জেলার 492টা উপজেলা এবং 50টা দেশের প্রবাসী ভাই বোনরা সহ সবাইকে আমরা এখানে শেখানোর চেষ্টা করছি, এক একটা ব্যাচে 90 দিন করে 540টা কন্টেন্ট দিয়ে। এটা একটা সম্পূর্ণ প্রফেশনাল স্ট্রাকচার্ড প্রশিক্ষণ আমরা দিয়ে থাকি, যেখানে তারা তাদের দক্ষতা ডেভেলপমেন্ট যেমন করতে পারে, তেমনি করে তারা উদ্যোক্তা হওয়ারও সুযোগ আছে। সো কেউ যদি উদ্যোক্তা হতে নাও পারে, সে কিন্তু এখান থেকে অনেক কিছু শেখার একটা সুযোগ আছে, এবং কেউ চাকরি করলে চাকরিতেও ভালো করার সুযোগ আছে। সো এরকম একটা জার্নি নিয়ে এবং বাংলাদেশের বেকারত্ব কিছুটা হলো কমানোর জন্যে এবং আত্মকর্মসংস্থান তৈরি করার জন্য এবং তরুণ তরুণীদের দক্ষতা বৃদ্ধি করার জন্য 2018 সালের 1 জানুয়ারি যে যাত্রা আমরা শুরু করেছিলাম মাত্র 164 জনকে নিয়ে, আজকে তার শিক্ষার্থীর সংখ্যা 38 লাখ, 3.8 মিলিয়ন। সো এই যে একটা জার্নি, যেটার সবচেয়ে বড় বিশেষত্ব হচ্ছে যে এখানে আমরা প্রতিদিন শেখাই এবং এই শেখার জন্য কাউকে কোনো টাকা দিতে হয় না। এটা সম্ভবত বাংলাদেশ নয়, সারা পৃথিবীতে এই কাজটা এখন পর্যন্ত কেউ করে নাই। সো এরকম একটা কাজ করে হোয়াট ইজ দ্য ইম্প্যাক্ট, আমরা তো সবসময় বোঝার চেষ্টা করি, খোঁজার চেষ্টা করি যখন কোনো একটা কাজ করি তার ইম্প্যাক্টটা কী। ইম্প্যাক্টটা হচ্ছে এখান থেকে লাখ লাখ উদ্যোক্তা তৈরি হচ্ছে, যাদের সবাইকে হয়তো আমি চিনি না বা সবার সাথে আমার হয়তো যোগাযোগ নাই, কিন্তু কিছু কিছু মানুষকে, কিছু কিছু তরুণ তরুণীকে আমরা চিনি, যারা আমাদের সঙ্গে সরাসরি কানেক্টেড বা আমাদের সঙ্গে রেজিস্ট্রেশন করে আমাদের সঙ্গে যুক্ত আছেন। তাদেরকে আমরা তাদের খোঁজখবর রাখি আমরা, এবং আমাদের জেলাগুলো থেকে বা আমাদের উপজেলাগুলো থেকে, আমাদের দেশগুলো থেকে তাদের সাথে আমাদের একটা নিবিড় যোগাযোগ আছে। সেই সবের মধ্যে যারা আসলে নিজের জীবন পরিবর্তন করেছেন, ভাগ্য পরিবর্তন করেছেন এবং একটা জায়গায় গিয়ে উপস্থিত হয়েছেন, সেই মানুষগুলোর গল্প যদি আমরা এভাবে বলি যে এই কাজের যে একটা ইম্প্যাক্ট, সেই ইম্প্যাক্টটা আসলে কি হলো সেইটা বলার চেষ্টা করছি আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে, ঘুরে দাঁড়ানোর গল্প। সো আজকে আমরা আমন্ত্রণ জানিয়েছি, উনি মূলত কাতারে থাকেন, দুজনেই চট্টগ্রামের পটিয়ার উপজেলার আমাদের উদ্যোক্তা, এবং মহিউদ্দিন ভাই, মহিউদ্দিন আহমেদ, উনি কিছুদিন আগে আমি কাতার গিয়েছিলাম, ওনার সাথে ওখানে দেখা হলো, আজকে আবার দেখা হলো এখানে। কাতারের কান্ট্রি অ্যাম্বাসেডর এবং আমাদের এখানকার চট্টগ্রামের পটিয়ার সন্তান। তিনিও মাত্র 5,500 টাকা দিয়ে শুরু করেছেন, আজকে ওনার মান্থলি সেল প্রায় 30 লাখ টাকা। কিভাবে এটা হলো? এবং মহিউদ্দিন ভাই মাদ্রাসায় লেখাপড়া করেছেন, এবং তারপরে উনি কিভাবে, নর্মালি আমরা যেটা দেখি মাদ্রাসায় যারা লেখাপড়া করে তাদের চিন্তা ভাবনা স্বপ্নগুলো একটু থাকে এরকম যে আমরা ডেফিনেটলি দিনের কাজ করব, নামাজ পড়ব বা কোথাও চাকরি করব, কিন্তু ব্যবসা করব এরকম মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডে লেখাপড়ার লোকজনকে আমরা একটু কম দেখি। অনেকেই করছেন, যারা করছেন বেশ ভালো করছেন, কিন্তু আমরা তাদেরকে ইন্সপায়ার করতে চাই যে আপনি ডেফিনেটলি আল্লাহর কাজ করবেন, নামাজ পড়াবেন বা মানুষকে নানানভাবে দাওয়াত দিবেন, সব ঠিক আছে, কিন্তু আপনার নিজের পরিবর্তন, নিজের সন্তানদের, পরিবারের অর্থনৈতিক অবস্থা পরিবর্তনের জন্য তো কাজ করতে হবে। তো চলুন বাকি গল্পগুলো আমরা তাদের মুখ থেকেই শুনি। মহিউদ্দিন ভাই মাদ্রাসায় লেখাপড়া করেছেন, স্বাভাবিকভাবে আপনার তখন স্বপ্নটা কী ছিল আমরা জানি না, শুনবো। কখন আপনার মনে হয় যে আমার ব্যবসা করা দরকার বা উদ্যোক্তা হওয়া দরকার, এই ভাবনাটা কখন আসে, কিভাবে আসে? যখন আমি ছোটোবেলা মাদ্রাসায় পড়ি, তখন খুব কম দুই একজন হাতে গোনা আলেমকে দেখতাম, ওনারা ধনী এবং ওনারা খুব ভালোভাবে জীবনযাপন করতেছে। মাদ্রাসা থেকে বেতন নিচ্ছে না, মাদ্রাসায় আরও অনুদান দিচ্ছে, ছাত্রদেরকে দিচ্ছে, এক্সট্রা টাকা দিচ্ছে, কিতাব কিনে দিচ্ছে, পাঞ্জাবি বানিয়ে দিচ্ছে, গাড়িতে চলাফেরা করতেছে। আমার কাছে ভালো লাগতো যে আলেম হলে এরকম হতে হয়, যে টাকা থাকবে, সে সমাজের যারা আছে, সমাজের এতিম বা গরিব মেধাবী বাচ্চাদেরকে পড়াবে, মাদ্রাসায় টাকা দিবে, নিজের টাকা দিয়ে মসজিদ করবে, সমাজের সেবা করবে,
পাড়া প্রতিবেশীকে টাকা দিত, চিকিৎসা করাতো, খাবার দিত। এগুলো দেখে আমার খুব অনুপ্রাণিত হই ছোটোবেলা, খুব ছোট তখন আমি। ভেরি ইন্টারেস্টিং। মানে আমাদের তো ধরেন বেশিরভাগ মানুষ এভাবে চিন্তা করেন, আপনি বলছেন যে এটা আমাকে অনুপ্রাণিত করেছে, জি, কিন্তু কেউ হয়তো ভাবছে আমাকে দিয়ে তো এটা সম্ভবই না, আমি ওইদিকে যাবো চিন্তা না। করে যাব না। হ্যাঁ। এনিওয়ে, তারপর এটা আমার কাছে এতটাই অনুপ্রাণিত হতো যে উনি আলেম, হাফেজ, তারপরে উনি এত টাকার মালিক, উনি এইভাবে দান করতেছে, মসজিদ মাদ্রাসা চালাচ্ছে, সমাজের সেবা করতেছে, যারা আসতেছে তারাই সাহায্য করতেছে। আমার এই স্বপ্ন জেগে উঠলো যে আমি এরকম মানুষের সেবা করতে চাই, মসজিদ মাদ্রাসায় দিতে চাই, গরিবকে অসহায়কে দিতে চাই। এটা আমার ছোটোবেলা থেকে, তখন থেকে আমার একটা নিতে আমি বড় হলে ব্যবসা করবো, ওনারা ব্যবসা করে আমিও ব্যবসা করবো, এই এতটুকুই। তখন খুব ছোট, আমরা কোরআন শরীফ পড়ি মক্তবে বা হেফজখানা এরকম। তো এরপরে এইটা বড় হওয়ার পরে কি হলো, আমার ওই যে মনের ওই ভিতরে তো তখন এটা জমে গিয়েছে, হ্যাঁ রয়ে গিয়েছে। তো একটা সময় এসে আমি যখন নাকি আমার আনুমানিক 15-16 বছর বয়স, তখন আমার বোনের বিয়ে নিয়ে আমার বাসায় এই বাসা থেকে বের করে দেয় আমাকে। তখন আমি পড়া রানি আমার বাসায় পড়তেছি, তখন আমার দুইটা রাস্তা, হয়তো পড়াশোনা স্টপ হয়ে যাবে অথবা কন্টিনিউ করতে হবে। তো পড়াশোনা কন্টিনিউ করতে হলে বাবা মা বাসা থেকে বের করে দিয়েছেন, 15-16 বছর বয়স, মাদ্রাসায় পড়ি, এত কিছু বুঝি না, কি করতে হবে তখন, কোথায় যাব। মানে তখন আমি মাদ্রাসায় টাকা দিয়ে পড়তাম, টাকা দিয়ে খাবার খেতাম, কিনে খেতাম, বাবা দিতেন ওটা দিয়ে। তো এখন যে মাদ্রাসায় স্টপ করে দিছে, বাবা মা বাসা থেকে বের করে দিছে, এখন আমি ফ্রি খাবো, আমার কাছে লজ্জা লাগতেছে, আত্মসম্মানে লাগতেছে। তখন আমি কি করব চিন্তা করলাম, চিন্তা করা অবস্থায় আমার মানে কি করব বুঝতেছি না তখন। তো আমার এক ফ্রেন্ডের সাথে পরামর্শ করলাম যে কি করা যায়। ও বললো কি, তুমি কিছু একটা করো, বাবা মার কাছে মাফ চায় ঢুকে যাও। আমি বলছি না, আমার বাবা মা যে সিদ্ধান্ত নিছে আমার বোনের বিয়েটা, এটা আমার কাছে মনে হচ্ছে না যেটা ভালো হবে ইন ফিউচার, ভবিষ্যতে। এই জন্য আমার কিছু বাধা দিছি, আমি এটা রাজি না, এটা আমি মানতেও পারবো না, এই জন্য বাসা থেকে বের করে দিচ্ছি। তো বলছে আচ্ছা তাহলে, আমি দেখলাম যে অনর, সেও দেখতেছে আমি অনর। তারপরে বললো কি, আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি এক কাজ করতে পারো, তুমি কিছু একটা করো, ব্যবসা বা কোনো কিছু একটা করো। আমি বললাম যে তাহলে কী ব্যবসা করা যায়। তো চিন্তা করলাম কী ব্যবসা করা যায়। তো আমাকে বললো যে তুমি অনেক ব্যবসায়ী করতে পারো, অনেকগুলো ব্যবসার কথা বললো। তা হঠাৎ করে ও বললো কি যে থান কাপড়ের বিজনেসটা তুমি করতে পারো, কাপড়, পাঞ্জাবের কাপড়ের বিজনেস। তো এটা আমার কাছে ভালো লাগলো যে হ্যাঁ, এটা তো, ও আমার একবারে ক্লোজ ফ্রেন্ড, একসাথে আমরা খাওয়া দাওয়া করতাম, একসাথে ঘুমাতাম। তো এটা যখন বললো আমার কাছে মনে ধরলো যে বিষয়টা, হ্যাঁ। তখন আমার কাছে টাকা ছিল টোটাল 1200 টাকা, আমি ওর কাছে পাইতাম আর কি, লোন নিয়েছিল পড়াশোনার সময়। তো ওকে বললাম যে তাহলে তুমি টাকাটা দিও, বলছে আচ্ছা ঠিক আছে। ও আমাকে 1200 জায়গায় 1000 টাকা দিল, 1250 টাকা পেতাম, আর 1000 টাকা আমাকে ও দিল, আর 250 টাকা এখন পর্যন্ত ডিউ। আর আমার ছোটো খালাম্মা আর ছোটো খালুজান, ওনাদেরকেও বললাম যে আমি এরকম ব্যবসা করবো আর পড়াশোনা করবো, পড়াশোনা আমি বন্ধ করবো না, তো এটার জন্য আমার কিছু টাকা লাগবে। তো আমার ছোটো খালু এবং ছোটো খালাম্মা আমাকে টাকা দিল, 4500 টাকা বা এরকম কিছু দিল। টোটাল আমার 5500 টাকা পুঁজি হলো। এই পুঁজি নিয়ে আমি চট্টগ্রাম চলে গেলাম। তখন চট্টগ্রাম যেয়ে আমি কাজী রিয়াজউদ্দিন বাজার, টেরি বাজার এগুলোতে ঘুরলাম। আর ঢাকা থেকে যাওয়ার সময় আমি ইসলামপুর থেকে কাপড়ের স্যাম্পল নিয়ে গেলাম, যে আমি মানে কোন কাপড়টা আপনাদের চলবে, যেটা বেশি চলবে আমি নিয়ে আসলে আপনি আমার কাছ থেকে কিনবেন। পরে ওনারা কিছু স্যাম্পল দিল, কালার দেখাইলো, যেগুলো নিয়ে আসলে আমরা কিনবো। তো আমি চিটাং গেলাম, চিটাং যে দামাদামি করলাম, কথাবার্তা ঠিক করে ওখান থেকে স্যাম্পল এনে আবার আমি কাপড় না নিয়ে আমি ঢাকাতে এসে পড়লাম। এসে আমি আবার ইসলামপুরে দেখালাম, কারণ আমার পুঁজি তো কম, আমি যদি আটকে যাই তাহলে আমাকে তো কেউ আর পুঁজি দিবে না। আর আমি এখন তখন ছোট, খুব বয়সে 15-16 বছর বয়স হবে। তো ইসলামপুরে আনার পরে ওরা বললো হ্যাঁ আমরা এটা কিনবো, কিন্তু প্রফিটটা আমাকে কম দিচ্ছে। আমি এক তো বাচ্চা মানুষ, আর দ্বিতীয়ত আমি বলছি যে আমি এটা দিয়ে পড়াশোনা করবো। তো ওরা একটা মানে পেয়ে গেছে আর কি। তো ওরা আমাকে যেই কাপড়ে 10 থেকে 15 টাকা গজ সময় লাভ হবে, সেটা ওরা আমাকে 5 থেকে 6 টাকা প্রফিট দিল। তো আমি বললাম আচ্ছা আমার পড়াশোনাটা তো চলবে। তো আমি ওই কাপড় নিয়ে আসলাম আবার, যে চিটাং ফকিরাবল থেকে বাসে উঠতাম, চিটাং যেয়ে নামতাম, তো ওখান থেকে কাপড় নিয়ে বৃহস্পতিবারে যেতাম। এইটা এইভাবে বলা যায় যে আপনাকে পরিস্থিতি বাধ্য করেছে ব্যবসা শুরু করতে। এই ব্যবসা, কাপড়ের ব্যবসা কতদিন করলেন? এই কাপড়ের ব্যবসাটা আমি মোটামুটি আমার পড়াশোনাটা পুরোটাই আমি এটা দিয়ে চালিয়েছি। এই প্রথম কাপড় এনে আমি ভর্তি হয়েছি, ভর্তির টাকা আমার হয়ে গেছে। দ্বিতীয় আবার কাপড় এনে কিতাবগুলো কিনেছি, পাঞ্জাবি টাঞ্জাবি বানিয়েছি, বানিয়ে এগুলো আমি মাদ্রাসায় পড়া শুরু করলাম। পরে প্রতি সপ্তাহে বৃহস্পতিবারে ছুটি হয়, ওই তখন রাত্রেবেলা আমি চলে যেতাম চিটাগাং, শুক্রবার সকালে যেয়ে নেমে শুক্রবার কাপড় কিনে শুক্রবার রাতে বাসে উঠতাম, শনিবার সকালে এসে মাদ্রাসায় ক্লাস
অংশগ্রহণ করতাম। মাদ্রাসার ক্লাস তো অনেক কড়াকড়ি হয়, ক্লাস থেকে মিস করলে আবার হুজুরা বের করে দিবে মাদ্রাসা থেকে ক্লাস। তো ওই শনিবারে ক্লাস করে আসরের পরে বিকেলে যায় ইসলামপুরে কাপড়টা বিক্রি করে ফেলতাম, অথবা দুপুরে খাবার। কত বছর করেছেন এভাবে? এটা আমি মোটামুটি এটা কন্টিনিউ চলছে আমার এই প্রায় 4 বছরের মতো। 4 বছর। তারপরে কি ব্যবসা পরিবর্তন করলেন না মানে বিদেশে গেলেন কখন? না, বিদেশে পড়াশোনা শেষ করে ওইটা পড়াশোনা আমি কন্টিনিউ করেছি। তো কন্টিনিউ করার পরে ওই কাপড়ের বিজনেস, আর তখন মার্শাল আর্ট শিখাইতাম। মার্শাল আর্ট যেহেতু আগে শিখেছিলাম, ওইটা শিখে ওখান থেকে কিছু টাকা আসতো, সরকারিভাবে কিছু আসতো। ওইটা দিয়ে 2 টাকা পড়াশোনা চলে গেছে। পড়াশোনা শেষ হলো, পরে মাস্টার্সের সময় আমার ওস্তাদরা জিজ্ঞেস করলেন যে কে কী করবা, তোমরা তো এখন শেষ হয়ে যাচ্ছে। পরিবারের সাথে আপনার যোগাযোগ নাই? পরিবারের সময় সে মাস্টার্সের সময় ছিল, তখন আবার তার আগ পর্যন্ত ছিল না। তার আগ পর্যন্ত তারা যোগাযোগ করছে, কিন্তু আমি রাগ করে যাই। রাগ, আপনার রাগ? অভিমানে আসলে, হ্যাঁ অভিমানে আমি আসলে বাসায় যাইনি। যেহেতু বিয়ে দিয়ে দিছে, কথা শুনে নেয়, তাদেরটা রাইট রাখছে, এই জন্য আমি অভিমান করে যাইনি। যে বছর মালানা হয়ে যাব মাস্টার্স, ওই বছর আমি বাসায় বাবা মার সাথে আবার চিন্তা করলাম, বাবা মা তো আবার ওটা এভাবে গেলাম, সলভ করে ফেললাম। হ্যাঁ জি। তো কিন্তু টাকা পয়সা নিতাম না, আমার ওই টাকা দিয়ে আমি পড়াশোনা করতাম। তো মাস্টার্সে বছর ওস্তাদরা জিজ্ঞেস করলেন, একজন ওস্তাদ ছিলেন মাওলানা মুজাম্মিল সাহেব, উনি আমাদেরকে মুসলিম শরীফ পড়াতেন। উনি আমাদেরকে জিজ্ঞেস করলেন যে তোমরা তো এই বছর মাওলানা হয়ে যাচ্ছ, ফারেক হয়ে যাচ্ছ, তোমরা বের হয়ে যাবা, তো সবাই কি করবা, কে কী করবা, কী নিয়ত করছো? তো কেউ বলতেছে আমি মাদ্রাসার শিক্ষক হব, আমি মসজিদের ইমাম হব, খতিব হব, এইভাবে বলতেছে। তো শুধুমাত্র একজনই আমি ছিলাম যে আমি ব্যবসা করব। তো সব ছাত্ররা হেসে দিছে, মানে এটা একটা হাসির পাত্র হয়ে গেলাম ওখানে। সব ছাত্ররা হেসে দিছে যে ব্যবসা করবে, উদ্যোক্তা হবে, এরা তো আর কিছু করবে না আমার। তো পরে ওস্তাদ ধমক দিছে সবাইকে, আরে ওর কথাটা শুনো, ও কি বলতে চায়। তো বলছে বাবা তুমি বলো। তো আমি বললাম যে হুজুর আমি ব্যবসা করবো ইনশাল্লাহ, আর ব্যবসার পাশাপাশি আমি মাদ্রাসায় ফ্রি পড়াবো। ফজরের পর থেকে সকাল 10টা পর্যন্ত মাদ্রাসায় ক্লাস করাবো, তারপরে আমি সকাল 10টা থেকে নিয়ে আমি বাকিটা ব্যবসার কাজে দিব, আর মাদ্রাসা থেকে কোনো বেতন নিব না। তো হুজুর খুব ইমপ্রেস হয়ে গেলেন, হুজুর খুব দোয়া করলেন, এটা তোমার এটা ঠিক আছে, বলছে এরকম হওয়া দরকার। ওস্তাদ খুব সাপোর্ট করলেন যে এটা হওয়া দরকার। তো ওই থেকে আমার ওইটাই ছিল আসলে। বাইরে যাওয়ার মাথায় আসলো? বাইরে যাওয়াটা আমি যখন পড়াশোনা শেষ করি, মাস্টার শেষ করি, ইফতা যেটাকে আমরা ল বলি অ্যারাবিক, ওইটা শেষ করার পরে আমি একটা মাদ্রাসায় পড়ানো শুরু করি, পাশাপাশি ব্যবসার প্ল্যান করি। তো আমার আম্মা, বোন, আমার আব্বা, ওনারা পরামর্শ করে আমার জন্য ভিসা বের করে ফেলছে কাতার থেকে। ভগ্নিপতিরা কাতার থেকে ভিসা বের করে ফেলছে, ভিসা করে টিকিট করে আমাকে দিয়েছে, তোমার ফ্লাইট যেতেই হবে, না গেলে এই টাকা সব লস হবে। ও সো এটা প্ল্যানের মধ্যে না, এটা আমার কোনো প্ল্যানে ছিল না। ওকে। তো এবার যাবো না বললাম বাসায়, আম্মা একটু অভিমান করতেছে, কান্নাকাটি করতেছে। পরে আমি বিদেশে চলে যাই, কিন্তু ব্যবসা করার খেয়ালটা বিদেশে যাওয়ার পরও ছিল। আচ্ছা, কি কাজ নিয়ে গেলেন ওখানে? ওখানে আমি গিয়েছিলাম কেশিয়ার ভিসায়। কেশিয়ার ভিসায় গিয়েলাম, যাওয়ার পরে আমাকে কেশিয়ার কাজ দেওয়া হয়নি, আমাকে দেওয়া হলো বিল্ডিং কনস্ট্রাকশনের কাজ। বেশিরভাগ ক্ষেত্রে এটা হয়, নেওয়া হয়, সেটা দেয় না। তো আমরা 20 জন আমাদেরকে এখানে বাংলাদেশে আরবি ইংরেজি টাইপিং, কথোপকথন, আরবি ইংরেজি কথোপকথন, লেখা, এগুলো সব ইন্টারভিউ নেওয়ার পরেও আমাদেরকে ওখানে কেশিয়ার কাজ না দিয়ে বিল্ডিং কনস্ট্রাকশনের কাজ দিয়েছে। ওইটা যখন করতে নিলাম, 1 সপ্তাহ পরেই ওখানকার যে তখনকার প্রেসিডেন্টের বড় ছেলে, ওনার কোম্পানিতে আমরা গিয়েছিলাম। তো উনি যখন দেখছে আমাকে যে দাড়ি টুপি পরা, আমি আবার ওদের ইউনিফর্ম পরতাম না, ইউনিফর্ম আমি পাঞ্জাবি পায়জামা টুপি পরে আমি কাজ করতাম। তো উনি একদিন দেখে উনি ইঞ্জিনিয়ার ছিল বাংলাদেশে, ওনাকে খুব ধমকালো যে ইউনিফর্ম নাই, হেলমেট নাই, কাজ করতেছে। তো ওই ইঞ্জিনিয়ার ছিল ইঞ্জিনিয়ার আজহার সাহেব, উনি বাঁচার জন্য বললো যে স্যার ও তো মুফতি। তো বললো যে মুফতি এত পড়াশোনা করে তাহলে এখানে কেন আসছে, কাতারে কেন আসছে? বললো স্যার বাংলাদেশের সিচুয়েশন অনুযায়ী ওই জীবিকা নির্বাহের জন্য এই কাতারে আসছে, আসলে আমাদের দেশের সিচুয়েশন তো এরকম না, তার জন্য আসছে। পরে উনি ইঞ্জিনিয়ারকে বললো ওকে আর এই হার্ড কাজ করাবা না, ওকে অফিসে নিয়ে যাও, ম্যানেজমেন্টে দিয়ে দাও, যেহেতু পড়াশোনা করছে ওকে ওখানে দিয়ে দাও, ওখানে আর কনস্ট্রাকশনে ওকে রেখো না, এটা অপমান আমাদের জন্য। এটা ওই প্রেসিডেন্টের ছেলে যখন বলল, তো ইঞ্জিনিয়ার আমাকে ডেকে বললো যে আপনি যখন খারাপ লাগবে তখন চলে যাবেন, ডিউটি করতে হবে না, আমরা আপনি যেই পর্যন্ত অফিসে না নেই সেই পর্যন্ত, আর যখন শেখ আসবে, শেখ বলে আর কি, যখন শেখ আসবে প্রেসিডেন্টের ছেলে, আপনি কাজে থাকবেন না, লুকায়া হইলেও চলে যাবেন, যে শেখের নজরে যাতে না আসে। তো আমি এইভাবে করলাম। তার কিছুদিন পরে আমাকে অফার করলো একটা জবের। তো আমি দেখলাম যে জবটা এতটা সুইটেবল না, এই জন্য আমি নিষেধ করে দিলাম। তারপরে আমাকে ওরা অফিসে আস্তে আস্তে ইন করায়। অফিসে ইন করানোর পূর্বে আমাকে ট্রান্সলেটর বানালো কাতারের তাবলিগ জামাতে, ওদের কাতারিদের আরবিক জামাতের।
ওরা খুব প্রশংসা করলো আমার ট্রান্সলেটার, আমার ব্যবহার, কথাবার্তায় খুব ওরা ইমপ্রেস হয়ে গেল। শেখকে বললো কি তোমার কোম্পানিতে যে বাংলাদেশি ছেলেটা আছে একে আমাকে দিয়ে দাও। শেখ বললো কী করবো ওকে দিয়া? বলছে ওকে দিয়ে আমরা বিজনেস করাবো। ওর মানে ব্রেন খুব ভালো, মাশাআল্লাহ, কথোপকথন খুব ভালো, আদব আখলাক খুব ভালো, সৎ, ওকে আমাকে দিয়ে দাও। তো শেখ বললো আচ্ছা আমি খোঁজ নিয়ে দেখি এই ছেলেটা আমার কোম্পানিতে আছে কিনা। এটা শেখ সময় নিল। সময় নেওয়ার পরে শেখ খোঁজ নিল আমার ব্যাপারে, কোথায় পড়াশোনা করছি, কী করছি সব। যখন শেখকে বলা হলো, শেখ আর বন্ধুকে না বলে দিল তোমাকে দিব না, এই ছেলেকে দিয়ে আমি বিজনেস করাবো। তখন শেখ আমাকে আস্তে আস্তে ওই তাবলিগ থেকে আসার পরে আমাকে কোনো ডিউটি সব বন্ধ, আমাকে শুধু ম্যানেজমেন্টের আস্তে আস্তে ইন করাই দিল। আমি ম্যানেজমেন্টে যখন খুব ভালো করলাম, খুব প্রশংসা পেলাম। যে কোম্পানিটা লসে ছিল ওই কেমন বেতন তখন ধরেছে আপনার যখন ম্যানেজমেন্টে চলে আসে? ম্যানেজমেন্টে যখন প্রথম ধাপে আমাদের বাংলাদেশি পাসপোর্ট, ওই টেবিলে যে ছিলেন আগে অন্য দেশি পাসপোর্ট, ওনার বেতন ছিল কাতারি 20,000 রিয়াল বেসিক বেতন। সেই হিসাবে বর্তমানে 6,70,000 টাকার মতো এটা বেসিক বেতন। আর 3,000 রিয়াল ছিল আপনার এই যে ফুড অ্যালাউন্স আর হচ্ছে পেট্রোল এগুলোর জন্য। তো এগুলো আমাদের বাংলাদেশি পাসপোর্ট হিসেবে আমাদেরকে এত দিত না, কম দিত, 4 ভাগের 1 ভাগ বা 5 ভাগের 1 ভাগ আমাদেরকে দিত। শুধু বাংলাদেশি পাসপোর্টের কারণে এটা হতো। তারপরেও সততার সাথে কাজ করতাম যে না একটা সময় আমি আরও ভালো কিছু পাবো ওখান থেকে। তো ওই যে মোটামুটি অনেকটা লসে ছিল শেখ ওখানে। এর আগে আমাকে মসজিদের খতিব দিল একটা দায়িত্ব, বড় একটা জুমা মসজিদের খতিব, ওখানে শুধু জুমার খুতবা দিতাম। ওখানে ভালো করলাম। ওখান থেকে শেখ ম্যানেজমেন্টে নিয়ে আসলো, আবার ফুল ম্যানেজমেন্টে অপারেশনের দায়িত্ব দিল। ওখানে খুব ভালো করলাম। যে প্রথম 8-8.5 মাসে মনে হয় 10 মিলিয়ন রিয়াল প্রফিট। যেই কোম্পানি শেখের লসে ছিল ওইটা প্রফিট হিসাব হলো 10 মিলিয়ন রিয়াল, 10 মিলিয়ন। হ্যাঁ, তো এটা সে খুব ইমপ্রেস হয়ে গেল, খুশি হলো। আস্তে আস্তে প্রমোশন, অনেক ফ্যাসিলিটি আমাকে দিল। ওখানে খুব ভালো ছিলাম আলহামদুলিল্লাহ। 6 মাস ছেড়ে দিচ্ছেন? হ্যাঁ, ওইটা 6 মাস কাতারে থাকতাম, 6 মাস দেশে থাকতাম। 6 মাস দেশে থাকলে ফুল বেতন, মানে খুব ভালো ফ্যাসিলিটি ছিল। ছেড়ে দিলেন কেন? ওটা ছেড়ে দিলাম, ওই দেশের গভর্নমেন্ট একটা সুযোগ দিয়েছিল যাদের 5 বছর হয়ে গেছে তারা অটোমেটিক কোম্পানি চেঞ্জ করে অন্য জায়গায় যেতে পারবে। তো আমার যেহেতু ব্যবসা করার ইচ্ছা, তো আমি ওই শেখের ওখানে জব করা অবস্থায় আমি একটা ব্যবসা করি। ওই ব্যবসাতে শেখ বলল যে না তোমার ব্রেন মেধা 2 দিকে যেতে পারবে না, শুধু আমার কোম্পানির দিকে থাকবে, তোমার সব কিছু আমি বুঝবো, তোমার ফ্যামিলি সব কিছু আমি তোমার দায়িত্ব, তোমার ব্রেন অন্য জায়গায় যাওয়া যাবে না। তো ওই জন্য যেহেতু শেখ আমাকে গার্ড দিয়ে রাখতো, ওই জন্য আমি ওই কোম্পানিটাতে লস খাই 2,60,000 রিয়াল 2011 সালে। কি নিয়ে কাজ করতে? এটা তখন ছিল আমার যে চেইন সুপার মার্কেট, এখানে যেরকম আগোরা টাগোরা আছে ওখানে এরকম ছিল আমার একটা ছোট একটা। ওখানেই করেছে? হ্যাঁ, কাতারে। জি, ওখানে 2,60,000 রিয়াল 2011 সালে আমি মাইর খাই, 11-12 সালের দিকে। তখন খুব ডিপ্রেশনে চলে যাই। 2,60,000 রিয়াল অনেক টাকা, বাংলাদেশি টাকায়। খুব ডিপ্রেশনে চলে যাই এবং তখন খুব ভেঙে পড়ি আর কি, যেমনি কীভাবে টাকাটা আবার পরিশোধ করে আবার কীভাবে ঘুরে দাঁড়াবো। তো অনেক সময় এমন হয়েছে যে গাড়ি বন্ধ করে আমি কান্না করতাম, ওই 2,60,000 রিয়াল এত কম বয়সে এত টাকা কোথার থেকে কীভাবে কি। তো রুম আটকে অনেক সময় কান্না করতাম। আবার ওদিকে ডিউটিটাও ঠিকমতো রাখতে হতো, অফিসের ম্যানেজমেন্টের জবটা, ম্যানেজমেন্টটাকে চালানো, সব মিলে বেশ ভালো প্রেশার ছিল। তারপরে যখন এই সুযোগটা দেওয়া হলো তখন আমি বের হয়ে গেলাম। হ্যাঁ, বের হয়ে গেলাম। তো বের হওয়ার সময় কিছু বাধা তো থাকে, কারণ ওনারা তো প্রেসিডেন্ট, রয়্যাল ফ্যামিলি, ওনারা যদি না চায় আমরা ওই দেশে থাকতে পারবো না। সেহেতু আমি ওইভাবে বললাম যে আমাকে ক্যান্সেল করে দেন, আমি আর জব করবো না, রিজাইন লেটার দিয়ে দিলাম, আমি আর জব করবো না, আমি দেশে চলে যাব। তো আমার রিজাইন লেটার কেউ নেয় না, বলো তোমার রিজাইন লেটার ধরে কি আমার চাকরি খাবো? মানে এইভাবে সবাই আমাকে ইগনোর করতেছে, কেউ আমার কথাও শোনে না। আমি 6 মাস বাসায় বসে রইলাম, এই 6 মাসের বেতন আমাকে দিচ্ছে। আমি 1 মিনিটের জন্য জবে যাই নাই, কোনো ফিঙ্গারপ্রিন্ট কিচ্ছু করিনি, তাও আমাকে বেতন দিচ্ছে, ওভারটাইম দিচ্ছে, আমার মোবাইল বিল দিচ্ছে, সব দিচ্ছে। তারপরে আমি বললাম যে না, আমাকে ক্যান্সেল করে দেশেই পাঠায় দাও। তো শেখের কাছে বললো তো আর থাকবে না, দেশে চলে যাবে। পরে শেখ অনেক অফার দিল, আমি কোনোটাতে রাজি হলাম না। পরে শেখ বললো আচ্ছা ঠিক আছে, তুমি অন্তপক্ষে আমার দেশে থাকো, আমার কোম্পানিতে না থাকলো আমার দেশে তুমি থাকো, তুমি অন্য জায়গায় চেঞ্জ হয়ে চলে যাও। তারপরে আমি অন্য জায়গায় চেঞ্জ হয়ে আমি আমার ব্যবসা শুরু করি। ব্যবসা শুরু করার প্রথমে পার্টনারশিপ ব্যবসা শুরু করি, যেটা স্যার আপনার কথায় যেগুলো যে আমাদের সেশন সে যেটা আছে আমাদের সেশন চর্চাগুলো, তো ওগুলো তখন দেখলাম যে ওই কথাগুলো না শুনে আমি ভুল করে আমি লস খাই। তখন আমি আপনাদের মানে ফাউন্ডেশনে যুক্ত হই, 2018 সালে আমি যুক্ত হই। আমি প্রথমত রুবেল ভাইয়ের ভিডিও, এটাই যে সাতক্ষীরার যে ওনার ভিডিওটা দেখে, আপনার ভিডিও দেখে, তো উনি প্রবাসী করে, আমি তখন যুক্ত হয়ে যাই ফাউন্ডেশনে, রেজিস্ট্রেশন করে যুক্ত হয়ে যাই 3য় ব্যাচ থেকে 2018 সাল থেকেই। তো তারপরে আবার আমি ঘুরে দাঁড়াই যে না, আমার কিছু করতে হবে। মানে আপনি দ্বিতীয়বারও লস করেছেন? হ্যাঁ, দ্বিতীয়বারও লস করেছি। লস করে পার্টনারশিপ বিজনেস যে লস করেছি, কথাগুলো না শুনে ভুল পার্টনার নিয়ে। হ্যাঁ, ভুল পার্টনার নিয়েছিলাম, যে একাধিক পার্টনার, লিখিত বা না চেনা অচেনা। চাকরিও করছেন? না, তখন চাকরি ছেড়ে দিছি। আচ্ছা, কিছুই করছেন না, শুধু ব্যবসা। ওই প্রথম মানে চাকরিটা ছেড়েই ব্যবসায় সুইচ করছি, ওই অবস্থায় ব্যবসাটা লস।
লস হওয়ার পরে তারপরে আবার পার্টনারশিপ সব বাদ দিয়ে একবার জিরো হয়ে আমার ওয়াইফের হাতের স্বর্ণ বিক্রি করে আমি আবার শুরু করি ব্যবসা। ওই শুরু করাতে মাথা থেকে ব্যবসার ভূত আর যাচ্ছে না। না, ওই ব্যবসা থেকে আল্লাহ পাক এখন কাতারে 9টা কোম্পানি আলহামদুলিল্লাহ, চারটা অফিস আছে আমার একক, আমার কোনো পার্টনার নাই, আমার এখানে এক রিয়েল কারো ইনভেস্টমেন্ট নাই, কেউ আমার থেকে 1 টাকা পাবেও না, আমি পাবো কিন্তু কেউ আমার থেকে পাবে না। এমন অবস্থা এখন আমার 3000-এর মতো কর্মী কাজ করতেছে আলহামদুলিল্লাহ। 3000? জি 3000, এখন মনে হয় একটু বেশি হবে। আমি যখন 1.5 মাস আগে আসি তখন 3000। সো বাংলাদেশে কিছু করার নাই আপনি? আমি বাংলাদেশেও করেছি স্যার, এটা কাতারেরটা। 3000 কর্মী, 4টা অফিস, একটা দোকান, এগুলো সহ আমার অনেক বড় একটা টপ ম্যানেজমেন্ট। ওখানে আমরা এখন কাজ করতেছে ঢাকা ইউনিভার্সিটির, তারপরে মাইলস্টোন, আইওবি, এরকম বড় বড় শিক্ষিতরা আমরা চাকরি দিতে পারছি এবং তারাও খুব হ্যাপি আমার সাথে থাকতেছে। এটাতে আমার খুব ভালো লাগে। এটা হচ্ছে কাতারে। তো কাতারে যখন করোনার পরে আমি চিন্তা করলাম আস্তে আস্তে 2022 সাল বিশ্বকাপের পরে কাতার যখন একটু ব্যবসা বাণিজ্য একটু খারাপ যাচ্ছিল আমাদের, তখন আমি চিন্তা করলাম না, বাংলাদেশে আমাদের কিছু করতে হবে। তখন আমি বাংলাদেশে আস্তে আস্তে আসি, বারবার আসি, দেখে যাই, চেষ্টা করি। অনেক কিছু করার পরে আমি একটা জুতার একটা ব্র্যান্ড আরাম ফুটওয়্যার নামে একটা কোম্পানি এখানে আমি প্ল্যান করি, তারপরে শুরু করি অরিজিনাল ফ্যাক্টরি করে। জি, অরিজিনাল চামড়া শিল্প নিয়ে, একবারে অরিজিনাল গরুর চামড়া দিয়ে আমরা এই জুতা। ব্যাপারে কি আপনার কোনো এক্সপেরিয়েন্স ছিল? না, আগে কোনো এক্সপিরিয়েন্স ছিল না। আমি এই এক্সপিরিয়েন্সটা নেওয়ার জন্য অ্যাপেক্স, বাটা, বে, আরং, এদের যে সিনিয়র যারা আছেন, যারা প্রোডাকশন করেন, ফ্যাক্টরি চালান, ওনাদের সাথে বারবার মিটিং। এই যে দেখেন, আমি যে বলি সবসময়, আপনি যদি কিছু একটা করতে চান, ওই লাইনের মানুষের সঙ্গে আপনাকে মিশতে হবে। সো কারেক্টলি আরেকটা জিনিস স্যার, আপনি বলেন যে আপনার একটা কাজের জন্য আপনাকে দুনিয়াতে আসা হয় না, জন্ম হয় না। এই জিনিসটা আমাকে বারবার সবসময় মাথায় রাখে যে আমি একাধিক কাজ করতে পারি, একটু চেষ্টা করলে একাধিক কাজ করা সম্ভব। একটা কাজ নিয়ে পড়ে থাকবো, সেটা কিভাবে হয়? এই জিনিসটা আমার একটা অনুপ্রেরণা। আমি ওখান থেকে বাংলাদেশে আসি। আপনি কাতারেই 3000 লোকের কর্মসংস্থান তৈরি করেছেন? জি, পৃথিবীর 13টা দেশের লোক আমার কোম্পানিতে কাজ করে। কাতারে এখন কি প্রোডাক্ট নিয়ে কাজ করেন আপনি? কাতারে আমার স্পেয়ার পার্টস আছে, এরপরে ফুড ডেলিভারি আছে। পুরো কাতারের মধ্যে হ্যাঁ, আমি দেখলাম ফুড ডেলিভারি এটা খুব জনপ্রিয়, এবং আমার কোম্পানিটা হচ্ছে এককভাবে সবচেয়ে বড় কাতারের। বেস্ট। আমি কি আপনার অফিসে গেছিলাম? না স্যার, আমার অফিসে যাওয়া হয়নি। না, যাওয়া হয়নি। নেক্সট টাইম যাব ইনশাআল্লাহ, অবশ্যই। তো আমার অফিসে আমি বেশ কয়েকটা অফিস ভিজিট করেছি। হ্যাঁ, আমি ছিলাম স্যার আপনার সাথে। ওইগুলো গিয়েছিলাম, কিন্তু অনেক রাত হয়ে গিয়েছে, আপনারও পরের দিন সকালে ফ্লাইট, আমরা আপনার সাথে ছিলাম স্যার। তো ওটা আমার অফিসটা বেশ বড় মাশাআল্লাহ, এবং সব দিক দিয়ে খুব হ্যাপি। স্পেয়ার পার্টস, ফুড ডেলিভারি, লিমুজিন সার্ভিস, যেটা ভিআইপি ট্যাক্সি, এটা আছে। সিসিটিভি ক্যামেরা, ফায়ার ফাইটিং, জিপসন, টাইলস, প্লাম্বিং, এই জাতীয় অনেকগুলো কাজ আমাদের কাজ হচ্ছে আলহামদুলিল্লাহ। সো মাসে আপনার এখন ওইখানে টার্নওভার কেমন? কাতারে? হ্যাঁ, কাতারে টার্নওভার অনেক স্যার, অনেক মিলিয়ন, কয়েক মিলিয়ন। আমাদের লাস্ট স্যার, আমি যে আসলাম বাংলাদেশে, আসার 3.5 মাসের মধ্যে 5.5 মিলিয়ন রিয়াল আমি ওখানে ইনভেস্ট হয়েছে। আমি আসার আগে ওই যে আমাদের উদ্যোক্তা সম্মেলনের সময় আমি 149টা মোটরসাইকেল আমরা নতুন কিনেছিলাম। একটা কন্টেনারের মধ্যে স্যার আসে ইয়ামা FZS ভার্সন 3, 40 ফুটি কন্টেনার আমি ফুল কিনে ফেলাই একসাথে। ফুল কন্টেনার এইভাবে কিনে ফেলাই, আমি আমার রাইডারদেরকে দিই। এবং গাড়িও স্যার আমরা একসাথে হুন্ডা সিটি 2026 মডেল, 0 কিলোমিটার, এই আসার আগেও 40টা গাড়ি আমরা একসাথে কিনে আমরা রাইডারদেরকে বিতরণ করেছি। এইভাবে আর কি স্যার অনেক টাকা ওখানে আমরা ইনভেস্ট করেছি আলহামদুলিল্লাহ। একা কোনো পার্টনার নাই, না কোনো পার্টনার, কোনো ইনভেস্টমেন্ট, কিচ্ছু নাই স্যার, সব নিজে করে। হ্যাঁ, সব নিজের। এবং খুব বিশ্বস্ত একটা কোম্পানি হিসাবে কাতারে আমরা আছি আলহামদুলিল্লাহ, রাইডারদের সুখে দুঃখে সবসময়। এটা হচ্ছে কাতারে। বাংলাদেশে আমি প্রতি মাসে আসতাম, এসে সেই ফুটওয়্যার সেক্টরটা, লেদার গুডসটা, এগুলো ঘুরে ঘুরে দেখতাম। এগুলো দেখে আইডিয়া নিয়ে আমরা এখানে একটা ফ্ল্যাট 2024 সালে আমরা একটা ফ্যাক্টরি স্থাপন করি কামরাঙ্গীচর, ঢাকাতে। আমরা নিজেরাই উৎপাদন করি। আরও ভালো খবর হচ্ছে স্যার, এই জুতোগুলো আমরা ইটালি, কাতার, মালয়েশিয়া এক্সপোর্ট করতেছি। অসাধারণ। এটা হচ্ছে আমাদের একটা বড় একটা পাওয়া। আপনি তো আমাদের গর্ব আলহামদুলিল্লাহ। জি আলহামদুলিল্লাহ। আপনি, আপনার গল্প শুনে আমি মুগ্ধ হয়ে গেলাম। মানে একটা মানুষ, মানে আপনি আপনার লাইফের পরিবর্তনগুলো যদি একবার চিন্তা করেন, মাদ্রাসায় লেখাপড়া করেছেন, ঘর থেকে বের করে দেওয়া হয়েছে, সেটাকে আপনি জিদ হিসেবে নিয়েছেন আলহামদুলিল্লাহ, এবং লেখাপড়াটা আপনি ছাড়েন নাই। এটা হচ্ছিল আরেকটা বড়। স্যার বাংলাদেশে মাদ্রাসা লেভেলের যতটুকু পড়াশোনা আছে আমি করছি আলহামদুলিল্লাহ, মানে সর্বোচ্চ ডিগ্রি আমার আছে। তারপরে দেখেন আপনার এই যে গুণ, সেই গুণটা কাতারের শেখের ছেলের চোখে পড়েছে, যে ছেলেটা ভদ্র। আমি সবসময় বলি যে নিজের একটা ইমেজ তৈরি করেন, ক্লিন ইমেজ তৈরি করা। জি হ্যাঁ, এই যে একটা ক্লিন ইমেজ আপনি তৈরি করেছেন, আপনি ভদ্র, সুন্দর করে
নম্র, মানুষের সাথে সুন্দর ব্যবহার করেন, সেগুলো আপনাকে একটা জায়গায় নিয়ে গেছে। আলহামদুলিল্লাহ এখন আপনি 3000 লোকের কর্মসংস্থান, এটা তো দুর্দান্ত ব্যাপার। স্যার কাতার বাংলাদেশে ইনশাল্লাহ আশা করতেছি আমাদের আগামী 3-4 মাসের মধ্যে এখানেও বাংলাদেশের যে ফ্যাক্টরি আছে এখানেও আমার প্রায় 150 লোক কাজ করবে। এখন আনুমানিক 50-60 জন কমে বাড়ে এভাবে আছে। এখানেও ইনশাল্লাহ আমার প্রায় 150 জনের কর্মসংস্থান আগামী 3-4 মাসের মধ্যে আমি করে ফেলতে পারবো। এক্সপোর্ট করার জন্য যোগাযোগগুলো কিভাবে করেছেন? এক্সপোর্টের জন্য আমরা যে যোগাযোগটা আমার যেই ইটা তৈরি হয়েছে, যে কমিউনিকেশনটা তৈরি হয়েছে, এর মধ্যেই আমাকে যারা চিনে যে না আমি একটা সুন্দর ভালো একটা প্রোডাক্ট দেবো, তাদেরকে ঠকাবো না, সততার সাথে বিজনেস করি, ওই ইমেজটা আমাকে কাজে লাগাইছে এখানে বিজনেসের ক্ষেত্রে। তো আপনার এত বড় সাফল্যের মধ্যে জি, নিজের বলার মতো একটা গল্প আপনাকে কি দিয়েছে? অনেক কিছু দিয়েছে স্যার। বলেন একটু। নিজের বলার মতো গল্প একটা ফাউন্ডেশন আমাকে অনেক কিছু দিয়েছে, কমিউনিকেশন দিয়েছে। আমি কাতারে বসে সারা পৃথিবীতে এই ফাউন্ডেশনের সদস্য, কমিউনিটি ভলান্টিয়ার, কান্ট্রি অ্যাম্বাসেডার, কোর ভলান্টিয়ার সবার সাথে কথা বলতে পারতেছি। আমি আমার প্রোডাক্ট প্রদর্শনী করতে পারতেছি। আমি সাপ্তাহিক হাটের মধ্যে আমি বিক্রি করতে পারতেছি। আমি বিভিন্ন সংবর্ধনা বা বিভিন্ন অনলাইন অফলাইন মিটআপে আমি আমার ব্র্যান্ডিং করতে পারতেছি, আমার প্রোডাক্ট সেল করতে পারতেছি আমি। এবং সততা আমাকে শিখিয়েছে, ভালো মানুষ হওয়ার জন্য শিখিয়েছে। কাস্টমারকে যেন আমি প্রতারিত না করি, যেটা আমরা ইসলামে শিখেছি মাদ্রাসায় পড়ে, সেটা আমি এখানে পাচ্ছি। যে হ্যাঁ, কাস্টমারকে ঠকানো যাবে না, যেটা ভালো বলবো ভালোটাই দিব, খারাপ বললে খারাপটাই। যে প্রোডাক্ট ভালো এবং খারাপ গুণাগুণ বর্ণনা করতে পারতেছি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস আছে যে তুমি কি করো, সততার সাথে বিজনেস করো, আমানতদারি বা সততার সাথে বিজনেস করো, গণনা বা ওজনে কম দিও না। 1000 গ্রাম বলে 1000 গ্রাম, 950 গ্রাম না। আরেকটা হচ্ছে আয় ব্যয়ের হিসাব তুমি স্বচ্ছভাবে লিপিবদ্ধ করো, আয় ব্যয়ের হিসাবটা তুমি পরিষ্কার রাখো, তোমার ব্যবসায় সফলতা এমনি আসবে ইনশাআল্লাহ। অ্যাবসলিউটলি। আপনার স্বপ্ন কি? আগামী 5-10 বছর পরে নিজেকে কোথায় দেখতে চান? আমি আগামী 5-10 বছর পরে স্যার আমি যেটা চাচ্ছি, আমি আরাম যে ব্র্যান্ডটা আছে আমার চামড়া শিল্প নিয়ে, এই ব্র্যান্ডটাকে আমি সারা বাংলাদেশের 64টা জেলায়, সমস্ত থানাতে এবং সারা বিশ্বে আমি প্রোডাক্টটাকে ছড়িয়ে দিতে চাই। ইনশাল্লাহ এই সেপ্টেম্বরে ইটালির মিলানে একটা ফুটওয়্যার এক্সিবিশন আছে, আশা করি ইনশাল্লাহ আমি ওখানে জয়েন করব। অলরেডি আমি ভিসা হয়ে গেছে, ভিসা পেয়ে গেছি আমি। ডিসেম্বর পর্যন্ত আমাকে মাল্টিপল ভিসা দিয়েছে। ভেরি গুড। আর গত নভেম্বরেও আমি ইটালি, ফ্রান্স, স্লোভেনিয়া কয়েকটা দেশ ভ্রমণ করে আসছে আমার এই আরাম ফুটওয়্যার নিয়ে। আপনার সন্তান ছেলে মেয়ে কয়জন? আমার একটা মেয়ে, একজন মেয়ে। ও মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক দোয়া থাকলো। জি স্যার, আরেকটা বাংলাদেশে আমরা আরেকটা শুরু করেছি ডেভেলপার বিজনেস। এটা আমি এখন শুধু জমি কিনে জমাচ্ছি। এটা হচ্ছে দারব আল রায়ান, কাতারের কোম্পানির নামে দারব আল রায়ান রিয়েল এস্টেট। এটা আমরা মোহাম্মদপুরে জমি কিনেছি, কেরানীগঞ্জে কিনেছি, গাজীপুর কিনেছি, সাইনবোর্ড। আর উত্তরাতে কথাবার্তা সব ফাইনাল হয়েছে, লেনদেনটা বাকি আছে। ওইটাও আমরা রিয়েল এস্টেট বিজনেসে ঢুকতেছি যাতে আমরা ভালো জিনিস দিতে পারি এবং প্রবাসীদেরকে ভালো আবাসস্থানের ব্যবস্থা করতে পারি। অসাধারণ আপনার উন্নতি, আপনার পরিবর্তন এবং আপনার কথা শুনে আমার খুবই ভালো লাগলো। আমি শেষ করে দিতে চাচ্ছিলাম, পারতেছি না। সেটা হলো যেমন আপনি যখন প্রায় 2,60,000 দিরহাম বলছিলেন রিয়াল লস হলো, এরকম পরিস্থিতি তো সবাই ভেঙে পড়ে। মানে আপনি স্বপ্নটা কিভাবে ধরে রেখেছিলেন? আমার সবসময় চিন্তা থাকে যে অল্টারনেট কি করা যায়, বিকল্প কি করা যায়, এ প্ল্যান বি। আমি এটা ভেঙে পড়েছি, এখন তো ভেঙে পড়ে আমি শেষ হয়ে গেলে আমারই ক্ষতি। আমাকে এখান থেকে আবার ঘুরে দাঁড়াতে হবে, আবার এখানে ব্যাক করে আমাকে ব্যবসাটাই করতে হবে। যেখানে আমি লস করেছি এখান থেকে আমাকে প্রফিট বের করতে হবে, এটা আমি অন্য জায়গা থেকে পারবো না। সো একটা মানুষ আসলে যে কোনো সময় জিরো থেকে না, মাইনাস থেকেও ঘুরে দাঁড়াতে পারে যদি সে পথে হাঁটা বন্ধ না করে, স্বপ্নের পথে হাঁটা বন্ধ না করে, বা অ্যাকশন যেটা সে নিয়েছে সেইখান থেকে সরে না যায়। তখনই একটা মানুষ হেরে যায় বা পড়ে যায় যখন সে আসলে চলা বন্ধ করে দেয়, থেমে যায়। সো থেমে আসলে যাওয়া যাবে না, যে কোনো মুহূর্তে ঘুরে দাঁড়ানো যায়। তার প্রমাণ তো আমরা দেখতেই পাচ্ছি। আমি চাই আপনারা আরও বড় হন, 3,000 থেকে 30,000 মানুষের কর্মসংস্থান, অনেক ভালোবাসা থাকলো। এবং আজকে আপনাদেরকে সারা বাংলাদেশের মানুষ আরও নতুন করে চিনলো, জানলো, এটাও একটা বড় প্রাপ্তি। স্যার আসলে যে বিষয়টা, যখন আমি ভেঙে পড়ি তখন আল্লাহর দিকেই মুতাওয়াজ্জহ, আল্লাহর দিকে ফিরে যাওয়া, গভীর রাতে নামাজ পড়ে আল্লাহর কাছে সালাতুল হাজাত পড়ে আল্লাহর কাছে দোয়া করলে অন্যরকম একটা শক্তি পাই যে না ইনশাআল্লাহ পারবো, হবে, আল্লাহ তাআলা দিবে। মানে যেহেতু ভালো কিছু করতে চাচ্ছি দিবেন। আরেকটা জিনিস স্যার, যে আমি লেদার শিল্প, চামড়া শিল্প নিয়ে প্রবাসী হয়ে কেন কাজ করলাম, আপনি বাংলাদেশের যে চামড়া শিল্পের যে মার্কেটটা, এটা প্রায় 14,000 কোটি টাকার, 14,000 কোটি টাকা। চায়না কিন্তু বাংলাদেশ থেকে শুধুমাত্র চামড়া
ওরা ইম্পোর্ট করে, মানে আমরা এক্সপোর্ট করি, চায়না এটা ইম্পোর্ট করে। চায়না থেকে সারা পৃথিবীতে সমস্ত প্রোডাক্ট ওরা এক্সপোর্ট করে, চামড়াটা বাংলাদেশ থেকে ওরা ইম্পোর্ট করে চায়না। এটা একটা আশা। আর চামড়া শিল্পর যে একটা সিন্ডিকেটের কারণে অনেক গরিব দুঃখী বা মাদ্রাসার থেকে যে বঞ্চিত হচ্ছে, এই জন্য চামড়া শিল্পে আসা। আর চামড়া শিল্পে এসে স্যার আমরা খুব ভালো করতেছি আলহামদুলিল্লাহ, আশা করতেছি ইনশাল্লাহ আরও ভালো করতে পারবো, বৈদেশিক মুদ্রা আনতে পারবো এবং এটা বিশেষ করে ইউরোপের বাজারে অনেক বড় একটা বাজার আমরা দখল করতে পারবো। আপনার দোয়া থাকলে ইনশাল্লাহ আমরা অনেক এগিয়ে যাবো ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। অবশ্যই মহিউদ্দিন ভাই, এবং আমি মনে করি আজকে আপনার এই গল্প শোনার পরে অনেক মাদ্রাসার ছাত্ররা, মাদ্রাসা থেকে পড়াশোনা করা হুজুররা নতুন করে ভাবতে শিখবে যে উনি যদি পারে আমরা কেন পারবো না, এই ভাবনাটা তাদের মধ্যে অনেক আসে কাতারেও এবং এখানে ফোন অফলাইন অনলাইনে আসে যে কিভাবে করলে সফল হব, আপনার মাথা থেকে কোত্থেকে আসছে, এটা কিভাবে করতেছেন। মাদ্রাসার লেভেলে যেটা হয়, মাদ্রাসা পড়াশোনা শেষ করবে, মসজিদ বা মাদ্রাসা পড়াবে, শিক্ষকতা করবে, ইমামতি করবে, এতটুকু। কিন্তু বাইরে এসে মানে দুনিয়াতে এসে উল্টা স্রোতে বিজনেসটাকে এগিয়ে নিয়ে যাওয়ার মতো মন মানসিকতা অনেকেই পোষণ করে না। তো আজকের এই প্রোগ্রামে স্যার আপনার প্রোগ্রামটা অনেকেই দেখবে আশা করতেছি ইনশাল্লাহ। এরপরে অনেক মাদ্রাসার ব্যাকগ্রাউন্ডে অনেকেই ইনশাল্লাহ ব্যবসায় আসবে ইনশাল্লাহ। অ্যাবসলিউটলি, অনেক এই আশা ব্যক্ত করি। অনেক স্যার ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ স্যার, আমাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য, স্টুডিওতে আনার জন্য। থ্যাংক ইউ। আমার তো ভীষণ ভালো লেগেছে। মাদ্রাসায় লেখাপড়া করা ছাত্র মাদ্রাসার সর্বোচ্চ বিদ্যা শেষ করেও ব্যবসার যে আনন্দ, ব্যবসার যে ছড়িয়ে দেওয়ার সুযোগ, 3000 লোকের কর্মসংস্থান করেছেন এবং মিলিয়ন রিয়েল ব্যবসা করছেন প্রত্যেক মাসে। এটা একটা দুর্দান্ত লাইফ চেঞ্জিং গল্প আমি বলবো। এবং আমি মনে করি যে ওনাদের দুজনকেই দেখে আপনারা যারা শুনেছেন, আপনারা যারা দেখেছেন, তারা নিশ্চয়ই অনুপ্রাণিত হবেন। এবং বিশেষ করে গৃহিণীরা এবং মাদ্রাসায় যারা লেখাপড়া করছেন বা করেছেন, শেষ করেছেন, তারা ডেফিনেটলি অনেক বেশি অনুপ্রাণিত হবেন যে ওনারা পারলে আপনি কেন পারবেন না।